হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা এখন আলোচনা করছি একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের গ্রুপ এ অর্থাৎ ইন্ট্রোডাকশান টু এডুকেশান, এই গ্রুপের ইউনিট 1 মিনিং, কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশান, এই ইউনিটের ফ্যাক্টরস অফ এডুকেশান। সেখানে আমরা লার্নার্স এবং টিচার এটা আলোচনা করে ফেলেছি এবং কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রমের বেশ কিছুটা অংশ আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা বাকি অংশটুকু আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি, কারিকুলামের যে দুটি ধারণা ছিল, গতানুগতিক ধারণা এবং আধুনিক ধারণা, তার মধ্যে গতানুগতিক ধারণা সহ আরও অন্যান্য অংশগুলো আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে আমাদের আলোচনার পার্ট হলো আধুনিক ধারণা। পাঠ্যক্রমের আধুনিক ধারণার যে 6টি ভাগ আছে, তো সেই 6টি ভাগ আমরা ডিটেলসে আলোচনা করব। তো দেখো, এখানে যে 6টি ভাগ ছিল তার মধ্যে প্রথম রয়েছে কি, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, অর্থাৎ এখানে কর্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে নিজের পছন্দ অনুযায়ী কর্মকে নির্বাচন করতে পারে, সে কারণে তাদেরকে ছোট থেকে কর্মকেন্দ্রিক শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব এই কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমকে কারা কারা সমর্থন করেছেন। তো তাদের মধ্যে রয়েছে ডিউই, তিনি শিক্ষার্থীর চাহিদা এবং আগ্রহকে গুরুত্ব দিয়েছেন। তো এখানে ডিউই কি বলেছে? তো ডিউই বলেছে যে শিক্ষার্থীর ব্যক্তিগত চাহিদা এবং তার আগ্রহকে কেন্দ্র করে বা আগ্রহকে ভিত্তি করে যে কর্মপ্রবাহ, সেটাই হলো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। তো এর সমর্থকদের মধ্যে আরও রয়েছে মন্তেশ্বরী, রুশো, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, ব্র্যানফোর্ড। এই ব্র্যানফোর্ড তিনিও বলেছেন যে এই কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের মাধ্যমে আমাদের কর্মেন্দ্রিয় অর্থাৎ কি হাত, মস্তিষ্ক অর্থাৎ আমাদের মাথা বা হেড, আর কি আমাদের হার্ট বা হৃদয়, এই তিনটে জিনিসের বিকাশ ঘটে। তো এ কারণে তিনি কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে একটা কথা ব্যবহার করেছেন যে এডুকেশন অফ 3Hs। তো এডুকেশন অফ 3Hs এ কথাটি ব্যবহার করেছেন ব্র্যানফোর্ড। কি বলেছেন তিনি? এডুকেশন অফ 3Hs। এখানে 3Hs কথার অর্থ কি? হ্যান্ডস, হেড, হেড আর কি হার্ট, হ্যান্ড, হেডস আর কি হার্ট, অর্থাৎ হাত, মাথা এবং মাথা বা মস্তিষ্ক এবং কি হৃদয়, এই তিনটে জিনিসের বিকাশ ঘটে। তো যাই হোক, এটা গেল কি সমর্থন, অর্থাৎ কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমকে কারা কারা সমর্থন করেন। তো এবার দেখো বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি বলছে? শ্রমের প্রতি মর্যাদা। দেখো, ছোট থেকে যদি শিক্ষার্থীদের কর্মকেন্দ্রিক শিক্ষা দেওয়া হয়, তাহলে তাদের নিজের কাজকে অর্থাৎ নিজের কাজের প্রতি একটা মর্যাদা বোধ তাদের মধ্যে তৈরি হবে। তারা নিজেদের কাজকে মর্যাদা দেবে, সম্মান করবে। তো এই কারণে বলা হচ্ছে শ্রমের প্রতি মর্যাদা তারা দিতে শিখবে। আর কি সৃজনী শক্তির বিকাশ, অবশ্যই ছোট থেকে তারা বিভিন্ন বিষয়বস্তু তৈরি করতে শিখবে, বিভিন্ন বিষয় কিভাবে গঠন করা হয় তার প্রক্রিয়া বা তার কৌশল শিখবে। এর ফলে কি তাদের মধ্যে নতুন নতুন ধ্যান ধারণা গড়ে উঠবে, অর্থাৎ তাদের সৃজনী শক্তির বিকাশ ঘটবে। আর কি জীবনের সঙ্গে যুক্ত, অবশ্যই কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম জীবনের সঙ্গে যুক্ত। ছোটরা যদি আজ থেকে অর্থাৎ শিশু অবস্থা থেকে যদি তাদের কর্মকেন্দ্রিক শিক্ষা দেওয়া হয়, ভবিষ্যতে তারা সেই কর্মগুলির মধ্যে থেকে কোনো একটা কর্মকে তারা জীবনের জন্য বেছে নিতে পারে। তো সেক্ষেত্রে তাদের জীবনের সঙ্গে যুক্ত। স্বনির্ভর, অবশ্যই তাদের স্বনির্ভর করে তোলে, অর্থাৎ তারা নিজেরাই জীবিকা অর্জন করতে পারবে। এ কারণে বলা হচ্ছে। আর কি বিভিন্ন দিকের বিকাশ, এই কর্মকেন্দ্রিক শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, সৃজনী শক্তির বিকাশ ইত্যাদি বিভিন্ন দিকের বিকাশ ঘটবে। তো এগুলো গেল কি কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য। তো এখানে আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি, কোঠারি কমিশন। কোঠারি কমিশন এই কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে একটা কথা যুক্ত করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে এই শিক্ষা ব্যবস্থা লার্নিং বাই ডুইং, LEARNING, লার্নিং বাই DOING, ডুইং। কোঠারি কমিশন বলেছে যে আমাদের এই কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম লার্নিং বাই ডুইং অর্থাৎ কি করার মাধ্যমে শিক্ষা, অর্থাৎ কর্মের মাধ্যমে শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। তো এখানে এটাও MCQর একটা অংশ হতে পারে যে লার্নিং বাই ডুইং এই কথাটি কোন পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত। তো সেখান থেকে আমাদের কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমটা চুজ করতে পারে, অর্থাৎ বিভিন্ন অপশানগুলি থেকে। তো এটা গেল কি কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। এবার দেখো আসছে কি অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, অর্থাৎ কি এখানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতাগুলোকে পাঠ্যক্রমের মধ্যে যুক্ত করা হবে। সে কর্মের অভিজ্ঞতা হোক, জীবনের অভিজ্ঞতা হোক, বিভিন্ন বিষয়ের যে অভিজ্ঞতা
সেগুলোকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। এখানে আমরা এর কিছু বৈশিষ্ট্য জেনে নেব। প্রথমত কি চাহিদা নির্ভর, এখানে শিক্ষার্থীর চাহিদার উপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থী কি চাইছে বা শিক্ষার্থীর আগ্রহ প্রবণতা কেমন সেগুলোর উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন অভিজ্ঞতাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। আর কি অভিজ্ঞতার সমন্বয়, সেই একই ব্যাপার, বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতাগুলোকে পাঠ্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করা হবে। তারপরে রয়েছে কি স্বাধীনভাবে শিক্ষা লাভ, এখানে শিক্ষার্থীরা নিজের মতো করে শিক্ষা লাভ করবে, শিক্ষার্থীরা নিজের অগ্রগতি অনুযায়ী অর্থাৎ নিজের মতো করে নিজের অগ্রগতি ঘটাবে। তারপরে রয়েছে দ্বিমুখী, অর্থাৎ কি এখানে দ্বিমুখী বলতে বোঝানো হয়েছে শিক্ষক যেমন শিক্ষার্থীদের অভিজ্ঞতা দান করবেন তেমনিভাবে শিক্ষকও নিজের অভিজ্ঞতার ক্ষেত্রকে বিস্তৃত করতে পারবেন, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে শিক্ষকও তার জ্ঞানের ক্ষেত্রকে বিস্তৃত করতে পারবে। তো এই কারণে বলা হচ্ছে যে অভিজ্ঞতা কেন্দ্রিক পাঠ্যক্রম দ্বিমুখী। আর কি না বিষয়গুলি সজ্জিত, এই অভিজ্ঞতা ভিত্তিক যে পাঠ্যক্রম সেখানে বিভিন্ন যে বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয় সেগুলিকে সজ্জিত রাখা হয়, অর্থাৎ সহজ থেকে কঠিন, জানা থেকে অজানা, এইরকম সজ্জিত করে রাখা হয়। তো এই বৈশিষ্ট্যগুলি খুবই কিন্তু ইম্পর্টেন্ট বিষয় অভিজ্ঞতা কেন্দ্রিক পাঠ্যক্রমের ক্ষেত্রে। তো এগুলো থেকে এমসিকিউ থাকতে পারে যে দ্বিমুখী যে বৈশিষ্ট্য এটা কোন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত, সেখান থেকে অর্থাৎ যে অপশানগুলো থাকবে সেখান থেকে আমাদের অভিজ্ঞতা কেন্দ্রিক পাঠ্যক্রমকে চুজ করতে হবে। এরকম অনেক এমসিকিউ হবে। তো আমাদের এখানে বৈশিষ্ট্য যে পয়েন্টগুলো সেগুলোকে একটু নজর দিতে হবে এবং এগুলো একটু ভালো করে জেনে নিতে হবে, অর্থাৎ একটু শুনে নিলে একটু কনসেপ্ট করলেই হবে। তো যাই হোক, এরপরে আসছে দেখো জীবন কেন্দ্রিক পাঠ্যক্রম। জীবন কেন্দ্রিক পাঠ্যক্রমের একমাত্র সমর্থক যেটা আমরা আপাতত জানতে পেরেছি সেটা হচ্ছে ডিউই কিন্তু জীবন কেন্দ্রিক পাঠ্যক্রমকে সমর্থন করেন। তিনি বলেছেন যে শিক্ষা নিজেই একটা জীবন, শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি নয়। তো এখানে আমরা এর কতগুলি বৈশিষ্ট্য জেনে নেব। সেখানে দেখা রয়েছে কি চাহিদা ভিত্তিক, জীবন কেন্দ্রিক পাঠ্যক্রমও শিক্ষার্থীর চাহিদাকে কেন্দ্র করে হয়, অর্থাৎ জীবন কেন্দ্রিক পাঠ্যক্রমের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে সেগুলির মধ্যেও শিক্ষার্থীর চাহিদাকে গুরুত্ব দেওয়া হবে। এই জীবন কেন্দ্রিক পাঠ্যক্রমে রয়েছে জীবনের জন্য শিক্ষা, শিশু কেন্দ্রিক শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, অর্থাৎ সকল দিকের বিষয়কে এই পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এ কারণে বলা হচ্ছে কি এটা জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। তারপরে কি সকল দিকের বিকাশ, এটা বিভিন্ন বিষয়কে কেন্দ্রীভূত করার জন্য অর্থাৎ সমস্ত বিষয়কে এর অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষার্থী দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, নৈতিক বিভিন্ন দিকে বিকাশ ঘটে থাকে। আর কি মূল্যবোধ সৃষ্টি, মূল্যবোধ সৃষ্টি কথার অর্থ হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আত্মমর্যাদা সৃষ্টি হয়, যার ফলে সে অন্যকে সম্মান করে, অন্যকে মর্যাদা দেয়। তো সেটাই হচ্ছে মূল্যবোধ। তারপরে কি পরিবর্তনশীল, জীবন কেন্দ্রিক পাঠ্যক্রমকে সমাজ পরিবর্তনের সঙ্গে পরিবর্তনশীল করা হয়, অর্থাৎ কি সমাজের যদি নতুন কোনো ধারণা আসে সেটাকে পাঠ্যক্রমের মধ্যে খুব সহজে অন্তর্ভুক্ত করা হয়। তারপরেই পয়েন্ট রয়েছে দেখো নমনীয়তা, নমনীয়তা পাঠ্যক্রমের এক গুরুত্বপূর্ণ বিষয়। তো সে কারণেই বলা হচ্ছে যে জীবন কেন্দ্রিক পাঠ্যক্রম হবে কেমন, নমনীয়, তাকে চাইলেই পরিবর্তন করা যাবে তার মধ্যে যদি কোনো পরিবর্তন করার প্রয়োজন হয়। তারপরে হচ্ছে সৃজনধর্মী, জীবন কেন্দ্রিক পাঠ্যক্রমের মধ্যে এমন সকল বিষয়বস্তু থাকবে যেগুলি শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে সাহায্য করবে, অর্থাৎ তাদের মধ্যে নতুন নতুন ধারণা গড়ে তুলতে সাহায্য করবে। তো এগুলো কি জীবন কেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য। যদি পরীক্ষায় থাকে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা কোন পাঠ্যক্রমের অন্তর্গত, সেখানে কর্মকেন্দ্রিক, অভিজ্ঞতা ভিত্তিক, জীবন কেন্দ্রিক কেন্দ্রীয় থাকলে আমাদের জীবন কেন্দ্রিক পাঠ্যক্রমটাকে চুজ করতে হবে, কারণ বর্তমান পাঠ্যক্রম জীবন কেন্দ্রিক পাঠ্যক্রম। এইটা আমাদের মনে রাখতে হবে যে বর্তমান পাঠ্যক্রম কিন্তু জীবন কেন্দ্রিক পাঠ্যক্রম। তো যাই হোক, এর পরবর্তী রয়েছে দেখো কেন্দ্রীয় পাঠ্যক্রম। কেন্দ্রীয় পাঠ্যক্রম বলতে কি বোঝায় যে এখানে বিশেষ কতগুলো চাহিদার উপর গুরুত্ব দেওয়া হয়, এখানে বিশেষ কতগুলো সাধারণ ধর্মী চাহিদার উপর গুরুত্ব দেওয়া হয়। সেই সমস্ত চাহিদাগুলোকে পূরণ করার জন্য যে সকল বিষয়কে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় তাকে কেন্দ্রীয় পাঠ্যক্রম বলা হয়। অর্থাৎ একজন শিক্ষার্থীর কেন্দ্রীয় লক্ষ্য কি, সে কি হতে চায়, তো তার উপর ভিত্তি করে যে বিষয়গুলো সে শেখে বা শিখতে চায়, তো সেগুলোই হচ্ছে কেন্দ্রীয় পাঠ্যক্রম। এখানে কেন্দ্রীয় পাঠ্যক্রমের মূল সমর্থক হলেন N.L. বসিং। তিনি বলেছেন যে কেন্দ্রীয় পাঠ্যক্রম হলো এমন কতগুলি অভিজ্ঞতার সমবায় যার মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞানের পরিসর বা জ্ঞানের যে পরিধি তার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায়। তো এক্ষেত্রে আমরা কেন্দ্রীয় পাঠ্যক্রমে জেনে নেব কি তার কতগুলো মূল বৈশিষ্ট্য। সেখানে প্রথমেই রয়েছে দেখো বিশেষ সাধারণধর্মী চাহিদার তৃপ্তি, অর্থাৎ এখানে প্রত্যেক ব্যক্তির কিছু বিশেষ ধরনের চাহিদা থাকে, বিভিন্ন ধরনের চাহিদা থাকে। তো সেই চাহিদাগুলোকে পরিতৃপ্তি করার জন্য যে পাঠ্যক্রম রচিত হয় বা পাঠ্যক্রমের মধ্যে যে ধরনের বিষয়বস্তুগুলো প্রবেশ করানো হয় সেই সমস্ত বিষয়বস্তুগুলোর সমন্বয়ে যে পাঠ্যক্রম রচিত হয় সেটাই হচ্ছে কেন্দ্রীয় পাঠ্যক্রম। এখানে প্রধান কথা হচ্ছে শিক্ষার্থী বা ব্যক্তির বিশেষ চাহিদাগুলোকে গুরুত্ব দেওয়া হবে,
আর কি জ্ঞান এবং অভিজ্ঞতার সমন্বয়। তো বিশেষ চাহিদাকে গুরুত্ব দেওয়ার জন্য বিশেষ বিশেষ জ্ঞান কি, সে সমাজধর্মী হোক বা কর্মকেন্দ্রিক হোক, বিভিন্ন ধরনের জ্ঞানের মধ্যে সমন্বয় করতে হবে। আর কি উচ্চশিক্ষার প্রস্তুতি, এই শিক্ষা মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে সাধিত হয় বা আমরা পড়াশোনা করি উচ্চ মাধ্যমিক স্তরে অথবা মাধ্যমিক স্তরে। তো সে কারণেই বলা হচ্ছে যে কেন্দ্রীয় পাঠ্যক্রম হচ্ছে উচ্চশিক্ষার প্রস্তুতি। আর কি রয়েছে না, কেন্দ্রীয় পাঠ্যক্রমের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কি সামাজিক চাহিদা পূরণ, অর্থাৎ এই পাঠ্যক্রম ব্যক্তির সামাজিক চাহিদা পূরণে সহায়তা করে। কেন্দ্রীয় পাঠ্যক্রম যেহেতু হচ্ছে কি বিভিন্ন ধরনের অভিজ্ঞতাগুলোকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ তার ব্যক্তিগত বা বিশেষ চাহিদাগুলোকে গুরুত্ব দেওয়া হয়। তো সে কারণে ব্যক্তির মধ্যে যাতে সামাজিক বিকাশও ভালোভাবে ঘটে তার উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্রীয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়, যাতে সে সমাজের সঙ্গে সঠিকভাবে মিথস্ক্রিয়া করতে পারে। আর এই কেন্দ্রীয় পাঠ্যক্রম আমেরিকাতে ব্যাপকভাবে প্রচলিত। তো সে কারণে তোমরা এই বিষয়টা একটু ভালোভাবে দেখে নিও যে কেন্দ্রীয় পাঠ্যক্রম কিন্তু বহুল প্রচলিত রয়েছে আমেরিকাতে। ঠিক আছে, তো এরপর দেখো রয়েছে সমন্বয়ী পাঠ্যক্রম। সমন্বয় কথার মধ্য দিয়ে তোমরা বুঝতে পারছো কি যে বিভিন্ন বিষয়গুলোকে একত্রিত করে শিক্ষাদান। যেমন বর্তমানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে যে গণিত বা পরিবেশ, বাংলা এগুলোকে একটা বিষয় করে দেওয়া হয়েছে, মানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে। তো সেক্ষেত্রে কি হয়, শিক্ষার্থীদের মধ্যে একটা আগ্রহ থাকে যে তাদেরকে তিনটা বই আলাদা আলাদা করে পড়তে হয় না, একসঙ্গে একটা বই পড়লেই তারা সমস্ত বিষয়গুলো জেনে নিচ্ছে। বা তাদেরকে যখন বলা হয় যে তোদের তিনটে বই আছে, তোদের তিনটে বই পড়তে হবে, তখন তাদের মধ্যে একটা কি বলা যায় অনীহা সৃষ্টি হয়। তারা ভাবে যে আমরা তিনটে বই কখন পড়বো বা অনেক সময় লাগবে তিনটে বই পড়তে। কিন্তু যখন তাদের বলা হয়েছে তোদের একটা বই পড়া আছে, তখন তারা খুব আগ্রহের সঙ্গে সেই পড়াটা করতে থাকে। কিন্তু তার মধ্য দিয়েই তিনটে বই কিন্তু তারা পড়ে নেয়, বাংলা বা পরিবেশের কিছু অংশ অথবা ইংরেজি, গণিত, এই যে বিষয়গুলো এগুলোকে কি করা হয়েছে একসঙ্গে করা হয়েছে। তো সে কারণেই বলা হচ্ছে যে সমন্বয় পাঠ্যক্রম। এক্ষেত্রে দেখার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। মূল ধারণার সঙ্গে সম্পর্কযুক্ত, সমন্বয় পাঠ্যক্রম সবসময় মূল ধারণার সঙ্গে সম্পর্ক রেখে বিভিন্ন বিষয়গুলোকে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করে। আগ্রহ বৃদ্ধি, এই পাঠ্যক্রম শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সঞ্চার করে। আর কি জ্ঞানের সমন্বয়, বিভিন্ন বিষয়ের জ্ঞানকে একত্রিত করা হয়। আর কি অভিজ্ঞতার মধ্যে সামঞ্জস্য বিধান, অবশ্যই অভিজ্ঞতা বলতে কি বিভিন্ন বিষয়ের যে অভিজ্ঞতা, বাংলার অভিজ্ঞতা, ইংরেজির অভিজ্ঞতা বা বিভিন্ন চাহিদা ভিত্তিক যে অভিজ্ঞতাগুলো, সেগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করে সেই সমস্ত বিষয়গুলিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। তারপরে তো রয়েছে দেখো লুক্কায়িত পাঠ্যক্রম। লুক্কায়িত পাঠ্যক্রম বলতে কি, যেমন বিদ্যালয়ে কোনো বিষয় পড়াতে গিয়ে শিক্ষকরা বিভিন্ন উদাহরণ ব্যবহার করেন, তো সেই উদাহরণের সবগুলি কিন্তু বইতে থাকে না। তো এটা কি বলা হচ্ছে যে সমস্ত উদাহরণগুলো বইতে থাকে না, অথচ তিনি উদাহরণের মাধ্যমে ছাত্রছাত্রী বোঝানোর চেষ্টা করছেন, তো সেগুলোকেই বলা হচ্ছে লুকায়িত পাঠ্যক্রম। আবার কি আমাদের আচার আচরণে লক্ষ্য করা যায়, যেমন ক্লাসে শিক্ষক প্রবেশ করলে আমরা উঠে দাঁড়াই, শিক্ষকের সঙ্গে একটা আলাদা ভাষায় কথা বলি, সাধারণ মানুষের সঙ্গে একটা আলাদা ভাষায় কথা বলি। তো এগুলো আমাদের পাঠ্যক্রমের মধ্যে বা বইতে লেখা থাকে না, কিন্তু এগুলো আমরা করে থাকি। তো এই কারণেই বলা হচ্ছে এগুলো সুপ্ত, মানে এগুলো পাঠ্যক্রমের মধ্যে থাকে না, কিন্তু তবুও আমরা এগুলো পালন করে চলি। তো এই কারণেই বলা হচ্ছে এগুলো কি লুকায়িত পাঠ্যক্রম। বৈশিষ্ট্য কি রয়েছে না, উদাহরণ প্রদান, মানে শিক্ষকরা যখন শ্রেণীকক্ষে উদাহরণ দিচ্ছেন, তো সেগুলো সবগুলো পাঠ্যক্রমের মধ্যে থাকছে না বা বিষয়ের মধ্যে থাকছে না, তবুও সেগুলো আমরা শুনছি বা সেগুলো থেকে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করছি। আর কি সুঅভ্যাস গঠন, অবশ্যই সুঅভ্যাস গঠনের জন্য এই লুকায়িত পাঠ্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো আমরা বলি যে তাকে দেখে শিখ বা তার আচার আচরণগুলো দেখে তোরা কিছুটা শিখ, তার মানে কি যে তার বিষয়বস্তুগুলো বা তার আচার আচরণগুলোকে আমরা অনুসরণ করার চেষ্টা করি। তো এই বিষয়গুলো কিন্তু পাঠ্যক্রমের মধ্যে থাকে না, তবুও আমরা পালন করি। তো এই কারণে বলা হয়েছে যে লুকায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হলো সুঅভ্যাস গঠন, আচরণের পরিবর্তন, আর কি ব্যবহার এবং রীতিনীতি। আমাদের আচার আচরণে বা ব্যবহারে নিজেদের মধ্যে যে একটা অনুভব যে আমার আচরণের মধ্যে এই পরিবর্তন আনা জরুরি, আমার আচরণের মধ্যে এই পরিবর্তন থাকতে হবে, তাহলে এই বিষয়গুলো কিন্তু পাঠ্যক্রমের মধ্যে থাকে না, তবুও আমরা পরিবেশের বিভিন্ন ক্ষেত্র থেকে সেই জ্ঞান উপলব্ধি করি এবং তার মাধ্যমে আমরা নিজেদের আচার আচরণকে পরিবর্তন করি বা ব্যবহারকে পরিবর্তন করি। তাহলে এগুলো হচ্ছে লুকায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্য। তো দেখো এই যে এত সমস্ত আমরা বিষয়গুলো জানলাম, এর মাধ্যমে কি হয়, আমরা এই পাঠ্যক্রমে যে 6টা ভাগ রয়েছে তার মধ্যে একটা কনসেপ্ট আমরা ক্রিয়েট করতে পারলাম নিজেদের মধ্যে, মানে একটা ধারণা গঠন করতে পারলাম। তো এই ধারণার উপর ভিত্তি করে আমরা পরীক্ষায় এমসিকিউগুলো করব। দেখো এমসিকিউ পড়ে এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের এই বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়তে হবে এবং মনে রাখতে হবে। এবং কি তোমরা হয়তো ভাবছো যে আমরা নিজেরাই তো এগুলো পড়তে পারি, তাহলে আমরা কারো কথা শুনবো কেন? তোমরা যদি কোনো ভিডিওর মাধ্যমে আমার কথা হোক কারোর কথা হোক এই বিষয় সম্পর্কে যদি শোনো, যখন তোমরা পড়বে তখন ওই বিষয়গুলো মনে হবে যে আমরা এই কথাটা সেখানে শুনেছিলাম বা
তিনি এমনভাবে বলেছিলেন। তাহলে কি হয়, ওই বিষয়গুলো আমরা খুব সহজে আয়ত্ত করতে পারি। তো এ কারণে আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে একটা কনসেপ্ট করে নিতে হয়। তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। তো যাই হোক, এরপরে আমরা আর কিছুটা অংশ জেনে নেব যেটা বাকি রয়েছে। সেটা কি, দেখো পাঠ্যক্রম রচনার জন্য কিছু উপাদান রয়েছে। পাঠ্যক্রম রচনার জন্য কিছু উপাদান রয়েছে, সাংগঠনিক উপাদান, যেগুলো পাঠ্যক্রম রচনার জন্য অবশ্যই দরকার। প্রথমত কি রয়েছে, উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য। তাহলে প্রথম পয়েন্ট কি হয়েছে না, উদ্দেশ্য। এখানে উদ্দেশ্য বলতে শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষার উদ্দেশ্য কি, ব্যক্তির চারিত্রিক বিকাশে সহায়তা করা, মানে চরিত্র গঠনে সহায়তা করা, আবার জীবিকা অর্জনে সহায়তা করা, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা, শিক্ষার্থীর দৈহিক মানসিক সামাজিক আধ্যাত্মিক ইত্যাদি সকল দিকের বিকাশে সহায়তা করা, শিক্ষার্থীকে জীবিকা অর্জনে সহায়তা করা। তাহলে এই সমস্ত উদ্দেশ্যগুলোকে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত যে সাংগঠনিক উপাদান রয়েছে সেটা হলো শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য। এখানে কি করা হয়, শিক্ষার্থীর চাহিদা এবং সামর্থ্যকে গুরুত্ব দেওয়া হয়। অবশ্যই বর্তমান শিক্ষা ব্যবস্থা যেহেতু শিক্ষার্থী কেন্দ্রিক, সে কারণে শিক্ষার্থীর মানসিক বিকাশকে গুরুত্ব দিতে হবে, শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতাকে গুরুত্ব দিতে হবে, মানে সে কতটা গ্রহণ করতে পারবে, তার মানসিক প্রস্তুতির উপর গুরুত্ব দিতে হবে, তার চাহিদার উপর গুরুত্ব দিতে হবে, তার প্রবণতার উপর গুরুত্ব দিতে হবে। তো এ কারণে বলা হচ্ছে যে শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্যকে গুরুত্ব দিতে হবে। আর কি, সুযোগ সুবিধা, সুযোগ সুবিধা অর্থাৎ কি, সাংগঠনিক যে জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি অর্থাৎ বিদ্যালয়, সেখান থেকে আমরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছি, সেখানে সঠিকভাবে শিক্ষা উপকরণ রয়েছে কিনা, সেখানে বিষয়বস্তুগুলো সঠিকভাবে রয়েছে কিনা, আবার কি বিদ্যালয় থেকে আমরা তথ্যগুলো ঠিকমতো পাচ্ছি কিনা, আবার বিদ্যালয়ের পরিবেশ সঠিকভাবে শিক্ষা উপযুক্ত আছে কিনা, অর্থাৎ কি বিদ্যালয়ের পরিবেশ শিক্ষার উপযুক্ত নাকি অনুপযুক্ত, এই বিষয়গুলো। আবার কি শিক্ষার আশেপাশের পরিবেশটা শিক্ষার উপযোগী না উপযোগী নয়, তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি রয়েছে, তৃতীয় পয়েন্ট হিসেবে রয়েছে কি, সুযোগ সুবিধা। তো এই তিনটে পয়েন্ট শিক্ষার উপাদান অর্থাৎ সাংগঠনিক উপাদানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো গেল কি শিক্ষার উপাদান। তো এখানে আরো একটা বিষয় রয়েছে কি, সহপাঠক্রমিক কার্যাবলী। তো এখানে আর একটা বিষয় রয়েছে কি, সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলী, দেখো সহপাঠক্রমিক কার্যাবলী বলতে বোঝায় যে আমরা পাঠ্যক্রমের সঙ্গে আমরা যা কিছু পড়ছি তার সঙ্গে সঙ্গে আর কি করছি। আমরা দেখি যে বিদ্যালয়ের থেকে খেলাধুলার আয়োজন করা হয়, বিভিন্ন সভার বিতর্ক সভার আয়োজন করা হয়, কবিতা পাঠের আয়োজন করা হয়। তাহলে এগুলো হচ্ছে কি সহপাঠক্রমিক কার্যাবলী। আবার কি অঙ্কন প্রতিযোগিতা বা স্কুল ভিত্তিক যে বিভিন্ন খেলাধুলা সেগুলোর আয়োজন করা হয়। তো এগুলো হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী। এই সহপাঠক্রমিক কার্যাবলীকে আমরা তিন ভাগে আলোচনা করতে পারি। সহপাঠক্রমিক কার্যাবলীকে আমরা তিনটি ভাগে আলোচনা করতে পারি। প্রথম কি রয়েছে সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে, প্রথম রয়েছে যে শারীরিক কার্যাবলী, শারীরিক। দ্বিতীয়ত কি মানসিক, আর তৃতীয়ত কি সামাজিক। তাহলে শারীরিক কার্যাবলী, শারীরিক সহপাঠক্রমিক কার্যাবলী, তাহলে এখানে কি থাকবে, এখানে খেলাধুলা থাকবে, ব্যায়াম থাকবে। তো তারপরে দেখো কি রয়েছে মানসিক কার্যাবলী। এই মানসিক কার্যাবলীর মধ্যে কি কি রয়েছে, মানে সহপাঠক্রমিক কার্যাবলী হিসেবে সেখানে রয়েছে কি কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, বিতর্ক সভা, আলোচনা সভার আয়োজন, সাহিত্য পাঠ বা সাহিত্যের বিচার বিশ্লেষণ। তারপরে রয়েছে কি সৃজনমূলক যে বিভিন্ন কার্যাবলী, সেগুলোর মধ্যেও কিন্তু মানসিক কার্যাবলী পড়ে। যেমন ধরো গল্প লেখা, কবিতা লেখা, কোনো কিছু বস্তু নির্মাণ করা, তাহলে এগুলো কি না মানসিক কার্যাবলী। এছাড়াও কি অঙ্কন যে প্রতিযোগিতা বা অঙ্কন যে ছোট ছোট শিশুদের জন্য যে বিদ্যালয় ভিত্তিক যে অঙ্কন করানো হয়, তো সেগুলোও কিন্তু মানসিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। তারপরে কি রয়েছে সামাজিক কার্যাবলী। সামাজিক কার্যাবলীর মধ্যেও রয়েছে, সামাজিক কার্যাবলীর মধ্যে কি বিভিন্ন সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করা, অরণ্য সপ্তাহ পালন, জাতীয় বিভিন্ন দিবসগুলো পালন, যেমন জাতীয় বিজ্ঞান দিবস, জাতীয় পরিবেশ দিবস,
আন্তর্জাতিক পরিবেশ দিবস, তাহলে এগুলো পালন করাও কিন্তু সামাজিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। তাহলে এগুলো গেল কি সহপাঠ্যক্রমিক কার্যাবলী। তাহলে এর মাধ্যমে আমরা সম্পূর্ণ পাঠ্যক্রম আজকের ভিডিওতে আলোচনা শেষ করলাম। তাহলে এত সব আমরা আলোচনা করলাম কিসের জন্য? শুধুমাত্র কনসেপ্ট গঠন করার জন্য বা ধারণা গঠন করার জন্য। এই ধারণাগুলো যদি তোমাদের মধ্যে সঠিকভাবে তৈরি হয় তো তোমরা অবশ্যই পরীক্ষার এমসিকিউগুলো অবশ্যই করতে পারবে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। আর পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই আসতে চলেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।